সালাম আলাইকুম স্যার। সেটা হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে। আচ্ছা, প্যারাগ্রাফ নিয়ে আমাদের আহ, আলোচনাটা অত বড় হবে না, কারণ হচ্ছে রাইটিং পার্ট যেহেতু এটা বেসিক্যালি পড়াশোনা নিজের করার বিষয়। এখানে বলে পড়ায়া পড়ায় দেওয়ার মতো আসলে কিছু নেই, বাট প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় না লিখতে হয়, কিভাবে লিখলে ভালো হয়, সেই জিনিসগুলো নিয়ে কিছু আলোচনা থাকে বা আছে। জাস্ট প্রাইমারি আলোচনাগুলো করব এবং কিভাবে একটা প্যারাগ্রাফ ভালো নাম্বার আসে সেটা আলোচনা করব, যার দ্বারা তোমরা বুঝতে পারবা। অনেক কোশ্চেন আসে, তোমাদের কমন কিছু কোশ্চেন আসে যে ধরো হচ্ছে প্যারাগ্রাফের লেংথ কতটুকু বা আমরা কয় পৃষ্ঠা লিখবো, এরকম কিছু কোশ্চেন থাকে। হ্যাঁ, লেংথ, যে কতটুকু লিখলে নাম্বার ভালো আসবে বা কতটুকু মিনিমাম লিখতেই হবে, এরকম কোশ্চেন থাকে। অথবা ওই যে অনেকে বলে ফরম্যাট পড়লে হবে কিনা। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন আসে। আরো কিছু আছে, যেমন ধরো তোমার হচ্ছে ওগুলো প্রাইমারি কোশ্চেন, যে প্যারাগ্রাফ কিভাবে লিখলে ভালো নাম্বার, সেগুলো তো সব মানে জেনারেল কোশ্চেন, সেগুলো আলোচনা করবো। বাট এই যে অফ টপিক বলতে বোঝাচ্ছি যে কিছু অপ্রাসঙ্গিক হয়ে যায় এই ধরনের কোশ্চেন করা, মানে হচ্ছে এইটা বেসিক্যালি ওইরকম মানে পরিমাণগত বিষয় না যে প্যারাগ্রাফ কতটুকু লিখতে হবে, নাম্বার মানে মিনিমাম কতটুকু লিখতেই হবে, এরকম বিষয় না। তোমার একটা টপিকের উপর আহ, তোমার ধারণা থাকতে হবে। একটা জিনিস 5 লাইনেও ফুটায় তোলা যায়, একটা জিনিস 10 লাইনেও ফুটায় তোলা যায়। হ্যাঁ, বাট নাম্বারিং এর উপর ডিপেন্ড করে কতটুকু লেখা যায়, এই জিনিসটাকে গুছায়া উম, লিখতে পারলেই হলো। সেটার জন্য আমি ওই কতটুকু কি সেটা গত ক্লাসে হয়তো একটু হিন্টস দিছি, আজকে একটু ভালো করে বলে দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তো এগুলো নিয়ে হচ্ছে টেন্সড হওয়ার কিছু নাই যে কত পেজ লিখতে হবে। একজনের লেখা হচ্ছে অনেক ছোট, তার দেখা যায় 1.5 পেজের মধ্যেও কিন্তু হয়ে যেতে পারে। একজনের লেখা এমন অবস্থা যে প্রতি পৃষ্ঠায় দেখা যাচ্ছে 6 লাইন 7 লাইন হয় তার, তো তার ক্ষেত্রে তো 3 পেজও হইতে পারে। কথা বুঝতে পারছো? তো এই ধরনের পৃষ্ঠা আসলে বলা যায় না, এই জন্য এখন পৃষ্ঠা বললে কেউ বড় করে লিখে 2 পৃষ্ঠা মোটামুটি কভার করে দিয়ে আসলো, কিন্তু আসলে ভিতরে কোনো লেখাই ছিল না খুব একটা বেশি কিছু। হ্যাঁ, তো স্যার এরকম আমি যদি দুই পৃষ্ঠা বলা যায় না। স্যার 2 পেজ না লিখে যদি আমি এক পেজেই সুন্দর করে ফুটাই তুলি তাহলে হ্যাঁ, এটা নাম্বার হতে পারেই, মানে ফুলটা কি অবশ্যই আসবে? হতে পারে, কারো 1 পেজে আসতে পারে, কারো 2 পেজে হতে পারে। এখন যার ডিপেন্ড করবে তোমার হ্যান্ড রাইটিং এর উপর। কিন্তু মেজারমেন্ট কিভাবে হবে সেটা হচ্ছে ওয়ার্ড লিমিটের উপর, এটা আমি বলবো, সমস্যা নেই। আচ্ছা, প্যারাগ্রাফ রাইটিং আমি আলোচনাটা শুরু করি। এগুলো কোশ্চেন আসে, আমি জাস্ট এগুলো এই জন্য তোমাদেরকে বললাম। অনেকের তোমাদের মধ্যে এরকম কোশ্চেন অনেকের থাকতে পারে এখনো, এই জন্য আমি আগেই বলে নিলাম যে এগুলোর অ্যান্সার আমরা করব। দ্বিতীয়ত হচ্ছে আরো কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারবে, সমস্যা নেই। প্রথমে যেটা বলতে চাই, তোমাদের এখানে মার্কিং থাকে হচ্ছে 8 মার্ক। ঠিক আছে, প্যারাগ্রাফ রাইটিং এ হচ্ছে 8 মার্কস থাকে। আর এই 8 মার্কের জন্য কিরকম কি লিখতে হবে না লিখতে হবে এই জিনিসগুলো নিয়ে আরো আলোচনা আছে। প্রথম কথা হচ্ছে প্যারাগ্রাফ জিনিসটা কি, এটা আমরা সবাই আহ, কম বেশি জানি। মানে হচ্ছে একটা প্যারা লিখতে হয়, তাই না? কোনো একটা টপিক সম্পর্কে একটা প্যারা লিখতে হয়। প্যারা বলতে কিছু তথ্য দিতে হয়। হ্যাঁ, সেটা যে কোনো বিষয় হতে পারে, সেই বিষয়ের উপর কিছু লেখা, এটাকেই প্যারাগ্রাফ বলে আসলে মূলত। হ্যাঁ, যে গ্রুপ অফ সেন্টেন্স। ঠিক আছে, এটাই প্যারাগ্রাফ, আমরা সবকিছু মোটামুটি বলতে গেলে জানি। বাট যেহেতু ছোটবেলা থেকে প্যারাগ্রাফ পড়ে আসতেছি, প্যারাগ্রাফ কি এটা খুব বেশি আহ, গুরুত্বপূর্ণ কিছু না, না জানার মতো কিছু না। বাট প্যারাগ্রাফটা কিভাবে লিখতে হয় বা একটা প্যারাগ্রাফে কি কি থাকতে হয়, যেটা থাকলে হচ্ছে একটা প্যারাগ্রাফকে বলা যায় এটা একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ। ঠিক আছে, এই জিনিসটা জানতে হবে তোমাদের, এবং তোমার লেখার মধ্যে ওই 3টা জিনিস হাইলাইটেড থাকতে হবে। আচ্ছা, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে তোমাদের, খেয়াল করো এখানে আমি 3টা পার্ট, কয়টা পার্ট বলছি? 3টা। 3টা পার্ট। আচ্ছা, 3টা পার্টের মধ্যে প্রথম পার্টটা হচ্ছে তোমাদের টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স অথবা ইন্ট্রোডাকশন। আচ্ছা। আচ্ছা, এই টপিক সেন্টেন্স বিষয়টা কি এটা একটু ক্লিয়ার করি। টপিক সেন্টেন্স বলতে যেই টপিকের উপর তুমি প্যারাগ্রাফ লিখতেছো, সেই টপিক রিলেটেড মেইন আইডিয়াটা যেটা, বা সেই টপিকটা কি, সেই বিষয়টা কি, এইটাকে প্রথম কয়েক লাইনের মধ্যে তুলে ধরা। কথা বোঝা যাচ্ছে? যেমন ধরো আমরা যদি বলি হচ্ছে ওই যে ফেসবুক নিয়ে যদি প্যারাগ্রাফ আসে,
তোমার ফেসবুক ব্যবহারের উপকারিতা অপকারিতা নিয়ে যে প্যারাগ্রাফ যদি আসছে, সেখানে যদি বলে ফেসবুক এই বিষয়টা কি, এইটা কি কি করে কি কি করে না, বা এইটার বর্তমান প্রেক্ষাপট কি অবস্থায় আছে, এই যে প্রাইমারি যে আলোচনাটা, যে ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাই না? তো এইটা প্রথমে ইন্ট্রোডিউস করতে হবে। তারপর কি, যে অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় এটার অবস্থানটা কিরকম সেটা একটু তুলে ধরলাম। তারপরে হচ্ছে এটা কি কি কাজ করে, বা কি কি কাজে আমরা এটাকে ব্যবহার করছি, এই যে কিছু প্রাইমারি ধারণা, টপিকটা সম্পর্কে ধারণা, এই ধারণাগুলো প্রথমেই তুলে ধরার যেগুলো লাইন সেগুলোকে বলে টপিক লাইন বা টপিক সেন্টেন্স। তো প্রথম দিকে ওইটার সম্পর্কে ধারণা দিতে হবে। এরপরের স্ট্রাকচারে তোমাকে লিখতে হবে হচ্ছে বডি, দ্যাট মিনস সাপোর্টিং সেন্টেন্স, মানে ওই টপিকের উপর বিভিন্ন তথ্য তোমাকে দিতে হবে, এটা ডিটেলস দিতে হবে, এটার উদাহরণস্বরূপ অন্য কিছু আনতে হবে, হ্যাঁ এটার প্রোস এন্ড কনস, হ্যাঁ এটার সবকিছুই তোমাকে ভালো মন্দ সব দিকই বডিতে নিয়ে আসতে হবে, এবং লাস্টে গিয়ে কনক্লুশনে তোমরা ফাইনাল থটটা দিবা বা সামারাইজড ভ্যালুটা দিবা, যে একটা প্যারাগ্রাফ লিখলাম, এই তথ্য দিলাম, এখন এইটা আমাদের পার্সোনাল লাইফ বলো, সোশ্যাল লাইফ বলো, হতে পারে রাষ্ট্রীয় ক্ষেত্রে, হ্যাঁ ন্যাশনাল লাইফ বলো, মানে ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট বলো, যে কোনো জায়গায় এটার কি ইম্প্যাক্ট আছে, এইটার থেকে কি কি বিষয় আমরা নিতে পারি, কনজিউম করতে পারি, বেটার কনজিউম আসতে পারে এটা থেকে, কি কি বিষয় অ্যাভয়েড করতে হবে, বা এটাকে আরো যদি ইনফ্লুয়েন্স করতে চাই, বা এটা থেকে আরো যদি আমরা বেনিফিটেড হতে চাই কি কি করতে হবে। এই যে টপিক গুলো, যে সবকিছুই কিন্তু চলে আসে একটা প্যারাগ্রাফ যখন লিখতে যাও। তো এই জিনিসগুলো লাস্টে গিয়ে সামারাইজড ভ্যালুতে লিখতে হবে, যে আমরা এই করলে এটা জিনিস থেকে আমরা ভালো আউটকাম পেতে পারি। তাহলে এই যে তিনটা পার্ট, মাঝখানে তথ্য দিবা, প্রথমে মেইন আইডিয়াটাকে ডেসক্রাইব করবে, এবং লাস্টে এসে এইটার ভালো মন্দ দিক শেষ করে একটা কনক্লুশনে নিয়ে যাবা। কথা বোঝা গেছে? এই তিনটা জি ফ্যাক্টর স্যার। তোমার যে কোনো প্যারাগ্রাফ লেখার সময় মাথায় রেখে লিখতে হবে। আচ্ছা, এবার আসি যে অবশ্যই এগুলো এগুলো খুব বেশি ইয়া না, ওই এটার সাথে কানেক্টেড, যে তোমাকে মেইন আইডিয়াতে স্টিক থাকতে হবে, আর এলোমেলো কিছু লেখার খুব একটা প্রয়োজন নাই, তুমি যেটা তোমার টপিক রিলেটেড কথাবার্তা সেটাতে স্টিক থাকা তোমার জরুরি। আচ্ছা, তারপরে হচ্ছে যে ইনফরমেশন যেগুলো দিবা সেগুলো ইন্টার কানেক্টেড হইতে হবে। একটা সময় এমন একটা ইনফরমেশন দিলাম, পরবর্তী লাইনে এমন একটা লেখা লিখলাম যে আগের লাইনের সাথে কোনো মিলই নেই, উল্টাপাল্টা লিখে ফেলছি। এরকম যেন না হয়, যে একটা বিষয় নিয়ে কথা বলতেছে একটা ধারাবাহিকতা যেন থাকে, প্যারাটা পড়তে গেলে মনে হয় যে না, সে এই তথ্যটা নিয়ে আরো কিছু জিনিস আসতেছে, সামনে আরো আসবে, এরকম ধারাবাহিকতা যেন থাকে, এলোমেলো কিছু না বলি। হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে যেমন ন্যাশনাল প্রবলেমের কথা বলতেছি, তারপরে ইন্টারন্যাশনাল প্রবলেম বলতেছি, এইভাবে কানেক্টেডলি ধারাবাহিক ভাবে যাব। ন্যাশনাল প্রবলেম বললাম, আবার এসে পরের লাইনে এসে বললাম যে এটা আসলে কি। হ্যাঁ, মানে ফেসবুক কি সেটা আমাদের সোশ্যাল লাইফে কিরকম ইম্প্যাক্ট ফেলে এই কথাগুলো লিখতেছি। আবার হুট করে মাঝখানে একটা বলে ফেললাম যে এইটা আমাদের, মানে ফেসবুক কি জিনিস, কি কি কাজ করে, এটা আবার তুমি পরের প্যারার ওই লাইনের পরে এসে লিখে ফেলতেছো, এরকম যেন না হয়। প্রথমে যেন লিখতেছি ফেসবুক কি 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 করে, এটার কাজ কি, সেটা প্রথমে ইন্ডিকেট করে দিয়ে আসছি। তারপরে যখন সোশ্যাল বা আমাদের পার্সোনাল লাইফের কি কি ইম্প্যাক্ট আছে সেগুলো লিখতেছি, তখন ওই লাইনগুলোই ধারাবাহিকভাবে থাকবে। এইখানে আবার ফেসবুক কি জিনিস কি করে না করে সেগুলো যেন চলে না আসে, অথবা কিছু কমন লাইন যেগুলো অনেকে লিখি, যে ইট ইজ ভেরি হার্মফুল, ইট ইজ ভেরি ইউজফুল, এই সেই হ্যান ত্যান, মানে দুই একটা লাইন এক্সট্রা এলোমেলো লাইন যেন আবার মাঝখানে ঢুকাই না দিই। এরকম করলে ওই কোহেরেন্সটা থাকে না, ইনফরমেশন ফ্লো এর কনসিকুয়েন্স থাকে না। আচ্ছা, লেন্থটাও প্রপার হইতে হবে, এটাও খেয়াল রাখতে হবে যে লেন্থ প্রপার হইতে হবে, যে তোমার কতটুকু লেংথ হবে, এবং সেই লেংথটার জন্য এখানে আমি দেখো দিয়ে দিয়েছি, এবং লেংথ মাপার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে হচ্ছে ওয়ার্ড কাউন্ট করা। কি করা? ওয়ার্ড কাউন্ট করা। আচ্ছা, এখন তোমাদের হচ্ছে 8 মার্কের প্যারাগ্রাফ, সেইখানে আমি দেখো এখানে ওয়ার্ড লিমিটটা যেটা স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড লিমিট, সেটা হচ্ছে 200 থেকে 240 ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হবে। কথা বোঝা যাচ্ছে? 200 থেকে 240 ওয়ার্ড, মানে মিনিমাম 200 ওয়ার্ড স্যার তোমাকে 150 ওয়াট হলে কি স্যার লিখতেই হবে। সমস্যা হবে? সমস্যা হবে বলতে, 150 ওয়ার্ড হচ্ছে ওই যে 5 মার্কের স্ট্যান্ডার্ডে চলে যাচ্ছে। 150 বলতে তুমি চিন্তা করো, এখানে খুব বেশি লাইন কিন্তু লেখা যায় না, একটা লাইন লিখলেই সেখানে 8-9টা কিন্তু থাকে ওয়ার্ড। হ্যাঁ, তাইলে তুমি 150 ওয়ার্ডে আর কয় লাইনই লিখতে পারতেছো? খুব বেশি হয় না।
200 ওয়ার্ড লিখলে 2 পেজই হয়, এর বেশি আমি দেখছি যে না, হয় না। 2 পেজ হইলেই 200 ওয়ার্ড, এবং তোমাদের মিনিমাম ওই ওই রকম যার লেখা মোটামুটি স্ট্যান্ডার্ড, তার 2 পেজ হয়েই যাবে। ছোট হইলে 2-এর একটু কম লাগতে পারে, বড় হইলে 2-এর 2.5 পেজে চলে যাবে। বাট তোমার তোমরা ওয়ার্ডটা কাউন্ট করবা, এবং পড়ার সময়ও ওই স্ট্যান্ডার্ড ফলো করে তোমাকে পড়তে হবে। এবং এই জন্যই আমি দেখাবো, আমি আমার দিক থেকে প্যারাগ্রাফ রাইটিং তোমাদেরকে শিট দিব, আজকে এই শিটেই আছে, ওটা পড়াই দিব। আচ্ছা, যারা পড়ে ফেলছে 2-4টা প্যারাগ্রাফ সমস্যা নেই, যারা যেখান থেকে পড়ছে সমস্যা নেই। বাট আমার শিটটা ফলো করলে বুঝবা যে অন্য অন্য প্যারাগ্রাফের রাইটিং স্টাইল বা স্ট্যান্ডার্ড থেকে আমারটা কিরকম, বা ইজি না হার্ড, এই জিনিসগুলো মাথায় আসবে। আচ্ছা, এখানে দেখো কি বললাম, তাহলে ওয়ার্ড লিমিট স্যার বললাম। টিচাররাও কি স্যার টিচাররাও কি ওয়ার্ড গুনে মার্ক দিবে নাকি? না না না, এখানে বিষয় আছে। তুমি টিচাররা কোনো সময় ওয়ার্ড কাউন্ট করবে না, বাট খাতা দেখতে গেলেই একটা আম, বোঝা যায়। তোমার রাইটিং স্টাইল তো প্রথমে দেখবে, তোমার গ্রামাটিক্যাল গুলো ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে তোমার জি সেন্টেন্স মেকিং ঠিক আছে কিনা, তুমি ইনফরমেশন কি কি দিয়েছো, একটা টপিক যেটা এসছে সেটা সম্পর্কে কিরকম লিখেছো, এটা তো অবশ্যই ফলো করবে। বাট এমন যেন না হয়, মানে চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না হয়ে যায়, যে ধরো একজন আছে না, ওই যে বললাম বড় করে লিখে একটু পৃষ্ঠা বাড়াইছে, এটা যদি টিচার এমনিতেই তো খাতা দেখলে বুঝতেই পারবে সে, তাই না? তো তখন বুঝতে হয়তো তার জি একটা স্যার। নেগেটিভ সেন্স আসতে পারে। তো তোমার স্ট্যান্ডার্ড থাকা উচিত, আমার হ্যান্ড রাইটিং যে স্ট্যান্ডার্ডই হোক না কেন, আমার মিনিমাম এই ওয়ার্ড লিমিট রাখতে হবে। বা আমি তো পড়েই আসছি, ওই লিমিটেই পড়ে আসছি, কথা বোঝা যাচ্ছে? জি স্যার। ওই লিমিটেই পড়ে আসে, ঠিক এখন আছে। তোমাকে ওয়ার্ড গুনে গুনে দেখতে হবে না অ্যাকচুয়ালি। তুমি ওই লিমিটেই যদি পড়ে যাও, তাহলে পরীক্ষার খাতায় লিখলে তো ওইরকমই লিখবা, বা 2-4 লাইন স্যার ওকে স্যার। কমেই যাবে অ্যাকচুয়ালি, কথা বোঝা গেছে? স্যার 2-4 লাইন বাড়বে না, কমে যাবে। স্যার আমাদের জি হচ্ছে স্যার। যে শুনতেছি। স্যার রাইটিং পার্টের প্রত্যেকগুলো সাইড স্যার এভাবে একটু বুঝিয়ে দিয়েন স্যার। হ্যাঁ, সবকিছুই বোঝানো হবে, আর প্রত্যেকটা জিনিসের উপরেই ক্লাস হয়, ক্লাস হবে ইনশাল্লাহ, এবং কোথায় কোথায় কোন জিনিসগুলো কাজে লাগতে পারে সেগুলো সবই বুঝাই দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটার স্যার ক্ষেত্রে আজকের দেখো ক্লাসটারও তাহলে কি কি স্যার বলতেছি। রেকর্ড আসবে কিনা? সব ক্লাসেরই রেকর্ড যাবে, সব ক্লাসেরই রেকর্ড যাবে। আচ্ছা, তাহলে কি বলতেছি, স্যার কই ছিলাম, ওয়ার্ড আমি লিমিট, হ্যাঁ। বলছিলাম ওই যে এই ক্লাসটা কি স্যার ইংলিশ ক্লাস হতেছে স্যার? ইংলিশ, ইংলিশ বিজনেস কমিউনিকেশন কেউ থাকলে চলে যাও, বিজনেস কমিউনিকেশনের ক্লাস স্যার আমি আজকে বিজনেস আজকে না। কমিউনিকেশন। হ্যাঁ, তোমাদের স্যার ক্লাস বিজনেস আজকে না। কমিউনিকেশন স্যার কবে স্যার? তোমাদের ক্লাসের তো রুটিন দিয়েছে, দাঁড়াও দেখি। স্যার তোমাদের আজকে ক্লাস হচ্ছে বলছিল স্যার সানডে মানে টুয়েসডে, সানডে টুয়েসডে, হ্যাঁ। সানডে টুয়েসডে সানডে টু। 8টা 10 থেকে, ঠিক আছে। রবিবার, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। শিডিউল তো মঙ্গলবার। দেওয়া আছে ওখানে। হ্যাঁ, একটু দেখে খেয়াল করবা, যারা বিজনেস কমিউনিকেশন তারা একটু লিভ নিবা। আচ্ছা। স্যার রেকর্ডেড আহ, ক্লাসগুলো কোথায় পাবো? আচ্ছা, আমি বলতেছি, সবকিছুই বলবো। অনেক দু একজন স্টুডেন্টস নতুন আসতেছো, ভর্তি হচ্ছে, যেহেতু পরীক্ষা চলে আসতেছে, সবাই এখন ভর্তি হচ্ছে, তো সমস্যা নেই। তোমাদের ব্যাচটা সেপারেট করার আগে আহ একটু ঝামেলা, এই সপ্তাহটা একটু ঝামেলা হবে হয়তো, বাট টেনশন নাই। আমি তোমাদের গাইডলাইন্স তো দিয়েই দিছি, আবারও দিচ্ছি, তোমরা আমার সাথে পড়ে যাও, যা যা পড়াইতেছি সেগুলো পড়ো। আজকে প্যারাগ্রাফ রাইটিং টপিকটা পড়াচ্ছে, এটা পড়তে থাকো, বাকি সব টপিকই তোমাদের কভার করা হবে। ক্লিয়ার? কোনো টেনশন নাই, কোনো কিছু নাই। ক্লাস রেকর্ডের লিংক সবকিছুই পেয়ে যাবে, লেকচার স্লাইড গুলো পেয়ে যাবে, রেকর্ড লিংক পেয়ে যাবে, সবকিছুই একটা লিংক পাবা, সবকিছু এখানে পেয়ে যাবে। টেনশন হওয়ার কিছু নাই, জাস্ট এখন পড়ো, কোশ্চেন পরে নিব আমরা। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে ওয়ার্ড লিমিট আমরা মিনিমাম 200 রাখবো। হ্যাঁ, এর উপরে আমরা যতটুকু পারি কভার করার চেষ্টা করবো। আচ্ছা, এখানে কিছু টাইপস অফ প্যারাগ্রাফস আছে যেগুলো তোমাদের জন্য অতটা বোঝার দরকার নেই। হ্যাঁ, ডেসক্রিপটিভ, ন্যারেটিভ, এক্সপোজিশন, এগুলো দরকার নেই তোমাদের, হ্যাঁ। আচ্ছা, এখন তোমার কি কি করতে হবে অ্যাকচুয়ালি ভালো মার্কস পাওয়ার জন্য, এই জিনিসটা একটু আগে বুঝাই, যে ক্লিয়ার টপিক সেন্টেন্স দিয়ে শুরু করবা। মানে প্রথমেই লাইনটা এমন ভাবে লিখবা যেন তোমার টিচার অ্যাট্রাক্ট হয়ে যায়। হ্যাঁ, যে ঠিক আছে, একটা বিষয় বলছে, সেই বিষয়ের সংজ্ঞাটা বা এই বিষয়ের সম্পর্কে যে তথ্যটা দেওয়া দরকার প্রথম লাইনে সে যেভাবে দিয়েছে, সেটা মোটামুটি ভালোভাবে রিপ্রেজেন্ট হয়েছে। তো এইটা প্রথম টপিক সেন্টেন্সটা খুব ভালোভাবে শুরু করবা, এবং সিম্পল এবং কারেক্ট গ্রামার ইউজ করার চেষ্টা করবে, এবং ফর্মাল টোনে লেখার চেষ্টা করবা। আচ্ছা, কি কিভাবে সেগুলো আমরা দেখতেছি। এখন আমি এই যে এখানে দেখো, তোমাদের সুবিধার জন্য আহ এখানে তোমাদের সাজেশনটা, যে যারা সবাই তো পেয়ে গেছো মোটামুটি, পাওনা যারা পেয়ে যাবা সেটা নিয়েও টেনশন নাই। এখন এই সাজেশনে 15টার মতো প্যারাগ্রাফ দেওয়া হয়েছে প্রাইমারিলি, ঠিক আছে। প্রথম প্রথম 15টার মতো দেওয়া হয়েছে, আমরা পরে আরো শর্ট করি, বাট এইখান থেকে পড়তে হবে। হ্যাঁ, তোমরা ওখানে দেখবা যে কোন কোন বছর কোনটা এসছে,
যেটা বেশি এসছে সেটা একটু গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবা। আবার হচ্ছে ধরো এখান থেকে তোমরা মিনিমাম 10টা নিজেদের মতো বের করে ফেলবা, যার যেটা সহজ মনে হয়, যার যেটা ভালো মনে হয়। এখানে আমরা 10টা দিয়ে দিব এরকম না, আমরা আরো কমাবো, লাস্টে যে কমাবো, বাট এখন কমানো যাবে না। এখন মোটামুটি যতদূর চেষ্টা করা যায় পড়তে হবে। আর এখানে 8 মার্ক যেহেতু, এটা যদি কমন পড়ে যায়, ভালো করে লিখতে পারো, ভালো মার্ক আসার পসিবিলিটি আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে টোটাল 15টা প্যারাগ্রাফই আমি তোমাদের লিখে দেওয়ার চেষ্টা করেছি। এবং বিষয় হচ্ছে তোমরা প্যারাগ্রাফ কই থেকে পড়ো কি না পড়ো আমি জানি না, প্যারাগ্রাফের কিছু বিষয় তোমাদের এখন একটু খেয়াল রাখা উচিত। আচ্ছা, ওই যে উপরে একটা কথা লিখছিলাম যে হচ্ছে কারো কারো কোশ্চেন থাকে, কি কি যেন বলছি, লেংথ নিয়ে তো বলছি, ফরম্যাট, এই ফরম্যাট নিয়ে এখন আসি। ফরম্যাট বিষয়টা হচ্ছে ওই ফরম্যাট বা বলি টেমপ্লেট, বা কেউ কারণ কারো অন্য রকম নামও দিতে পারো, যেটা হোক। আচ্ছা, সেই জিনিসগুলো হয় কি যে ধরো এই প্রাইস হাইক হচ্ছে একটা প্রবলেম, ধরো আমাদের সেই প্রবলেম রিলেটেড একটা হচ্ছে টপিক। এখন এইরকম আরো ধরো 10টা টপিক আছে। হ্যাঁ, তো এখন কেউ ওই যে যখন ফরম্যাট পড়বে তখন ওই 10টা টপিকের জন্য একটা ফরম্যাট সে পড়তে চায়। আমরা গত ক্লাসে কি দেখিয়েছিলাম না একটু? জি স্যার। দেখি তো, আমরা আনি একটু এটা সামনে, রাইটিং পার্টের ওই ইয়াটা, একটু দাঁড়াও, এটা নিয়ে আসতেছি। আচ্ছা, দেখা যাচ্ছে তো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, কিছু কিছু জায়গায় ফরম্যাট কাজ করে, আমরা কথা কিন্তু সেগুলো নিয়ে বলে ফেলেছি, যেমন নোটিস রাইটিং, তারপরে হচ্ছে তোমার পোস্টার রাইটিং এ কিছু কিছু জায়গায় ফরম্যাট দিলে খারাপ না। যেমন কি ছিল, নোটিস রাইটিং এ যেহেতু শর্ট করেই লিখতে হয়, ছোট আকারেই লিখতে হয়, সেক্ষেত্রে ওই ফরম্যাট গুলো কাজে দেয়। বা আমি ওখানেও কিন্তু বলে দিছি 2-1টা লাইন এক্সট্রা দিতে। আবার পোস্টার রাইটিং এও আমরা কিছু যে লাইনগুলো লিখি পোস্টারে, সতর্কতামূলক বা যেই ধরনের যেটা আসুক না কেন, ওই যে 6-7টা লাইন আমি টেমপ্লেটে বা ফরম্যাটে দিছি। আবার কিছু বলেছি বা দেখিয়েও দিছি যে কিভাবে লিখলে স্ট্যান্ডার্ড রাইটিং হয়। তো 2-3টা পয়েন্ট কিন্তু আমরা প্রত্যেকটা টপিকের রিলেটেড এক্সট্রা পড়তে বলছিলাম। আচ্ছা, আর এইখানে যেটা দেখো, প্যারাগ্রাফ রাইটিং এর যে ফরম্যাটটা এখানে দেওয়া আছে বা আগেই দেওয়া ছিল, এখানে এই দেখো টপিক রিলেটেড, এখানে টপিক বসাবে, এখানে টপিক বসাবে, এখানে একটা টেমপ্লেট দেওয়া আছে এবং আমি লাইনগুলো পড়ে দিয়েছিলাম হয়তো। গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার। হ্যাঁ, তো যাই হোক, এখানে সবই কি দেখো তো, সবই জেনারেল কথাবার্তা। আওয়ার সোশ্যাল পিস এন্ড হ্যাপিনেস ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল, মানে তোমার জেনারেল কথাবার্তা। এখানে চাইল্ড লেবার কি প্রথম লাইনে কি সেই কথা বলা আছে? বলো তো। না স্যার। না স্যার। বলা নাই। বা এইটার মূল কারণ কি সেটাও এখানে বলা নাই। এটা বাংলাদেশের প্রেক্ষাপট কেমন এখানে সেটাও বলা নাই। দ্যাট মিনস ওই যে প্রথম যেই জিনিসটা আমি স্যার বলছি, আমি টপিক সেন্টেন্স 25 ঘন্টা টাইম রিলেটেড হয়েছে। কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে শুরু করতে হবে, সেই জিনিস কিন্তু এখানে নাই। চাইল্ড ক্লিয়ার? লেবারটা কি সেটা আগে সংজ্ঞা দিতে হবে প্রথমে, তাই তো? হ্যাঁ, চাইল্ড লেবার কি সেই সংজ্ঞাটা সুন্দর করে উঠাইতে হবে। এরপরে এইটার কি কি কারণে চাইল্ড লেবার হচ্ছে বাংলাদেশে বা যে কোনো দেশেই হোক না কেন, সেটার কারণগুলো উল্লেখ করতে হবে। বর্তমান প্রেক্ষাপটগুলো কি কি, এইটার ভালো ভালো দিক তো আসলে নেই, যেহেতু প্রবলেম, এটার খারাপ দিকগুলো কি কিভাবে আমাদেরকে প্রভাবিত করছে, সবকিছু থাকতে হবে। বাট এইখানে দেখো, যে এভরিবডি ওয়ান্টস এ গুড সিচুয়েশন ফর দিস প্রবলেম, বিসাইড গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম, সব জাস্ট জেনারেল কথাবার্তা। এইটা জাস্ট আমি বলি কি, এই যে কিছু লাইন আছে, জাস্ট 5 লাইন, এগুলো মাঝখানে মাঝখানে তোমরা অ্যাড করে দিতে পারো, বাট এইটা কখনোই একটা মেইন প্যারাগ্রাফ হইতে পারে না। আচ্ছা, যে জায়গা থেকে এটা বলতেছিলাম যে তাইলে এখন ওই যে রাইটিং স্টাইলটা বা স্ট্যান্ডার্ডটা অনার্স লেভেল স্টুডেন্টস স্ট্যান্ডার্ড হইতে হবে। হ্যাঁ, এখন ধরো তুমি ক্লাস 8-এর বই থেকে একটা প্যারাগ্রাফ পড়তেছো,
সেখানে কি তোমার অনার্স লেভেলের স্ট্যান্ডার্ডে লেখা থাকবে কখনো? স্যার থাকবে না। No, sir. সেখানে না ওই স্যার। লেভেলই লেখা থাকবে বা ওই লেংথই লেখা থাকবে। তো তোমাকে একটু আপগ্রেড হইতে হবে এখন। হয়তো অনেক আগে পড়ছো প্যারাগ্রাফ একটা, বা একটা প্যারাগ্রাফ দিয়ে চলে আসতেছো জীবন, এরকমও হয় অনেক সময়। বাট এখন চিন্তা করতে হবে যে আমি যেহেতু একটু হায়ার স্ট্যান্ডার্ড স্টাডিতে আছি, আমার রাইটিং স্টাইলটাও যেন সেরকম হয়, বাট এট দ্য সেম টাইম আমার জন্য অনেক কঠিনও না হয়ে যায় যেহেতু অনেকগুলো পড়তে হচ্ছে। তো এই বিবেচনাতেই আমি আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু মনে হয়েছে যে না, এইভাবে লিখলে স্ট্যান্ডার্ডও ফলো করবে এবং তোমাদের জন্য ইজি হবে, এরকম এই যে টোটাল 15টা যে প্যারাগ্রাফ আমরা দিয়েছি সেই সবগুলোরই একটা এই শিট তৈরি করেছি। দুই দুই দিন ধরে আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম। আচ্ছা, এখন এখানে আমি দেখো, যারা পড়ে ফেলছো স্যার দুই এখানে তিনটা যে কি কোনো সোর্স সবগুলাই থেকে পড়তে আছে পারো। প্যারাগ্রাফ? হ্যাঁ, এখানে এই যে টোটাল একদম হচ্ছে তোমাদের লাস্ট 15 নম্বরে ছিল বুক ফেয়ার। হ্যাঁ, এখন সবগুলোই দিয়ে দিয়েছে। আর এখানে বিষয় হচ্ছে আমি সবগুলোই 250 ওয়ার্ডস এর কাছাকাছি রাখার চেষ্টা করেছি। কারণ কি, ধরো তোমরা যদি 250 ওয়ার্ড পর্যন্ত পড়ো, আমি মনে করি যে 200 ওয়ার্ড লিখে আসতে পারবা। হ্যাঁ, দুই একটা লাইন তো ভুলেই যাবা অবশ্যই। আর এরকম 4-5টা লাইন ভুলে গেলেই তোমার হচ্ছে যে 20-30টা চলে গেল ওয়ার্ড। হ্যাঁ, তো তোমরা এখান থেকে যদি ভুলে টুলেও যে লাস্ট পর্যন্ত লিখে আসতে পারো, তাও 200 ওয়ার্ড টিকবে আর কি। বুঝাইতে পারছি? ইয়েস। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা বললাম, সেই জিনিসটাকে একটু মিলানোর চেষ্টা করব, ঠিক আছে? আমরা প্রথমে বলছি যে একটা টপিক নিয়ে আসবে, সেখানে টপিকের সংজ্ঞাও সুন্দর করে উল্লেখ করতে হবে, টপিক সেন্টেন্স হিসেবে লিখতে হবে। দেখো, প্রাইস হাইক রেফার্স টু দ্য স্টেডি ইনক্রিজ ইন দ্য প্রাইসেস অফ এসেনশিয়াল গুডস লাইক রাইস, অয়েল অ্যান্ড ভেজিটেবলস। আচ্ছা, তাহলে দেখতেছো প্রথম লাইনেই আমি প্রাইস হাইক বা মূল্য বৃদ্ধি কি সেটা বলে দিছি, নাকি বলো? ইয়েস স্যার। আচ্ছা, জি এখন স্যার। এইটা এইটা যে প্রবলেম, এই প্রবলেমটা কোথায় হয়, কাদের হয়, এই কথাটা এখন বলতেছি। দিস প্রবলেম অ্যাফেক্টস এভরিওয়ান। প্রথমত এভরিওয়ান, প্রত্যেককেই ক্ষতি করে, যেহেতু মূল্য বাড়লে সবারই সমস্যা। বাট স্পেশালি কাদের? লো ইনকাম ফ্যামিলিজ নিম্ন হু আয়ের স্ট্রাগল টু মানুষদের। অ্যাফোর্ড বেসিক নিডস, তাই না? নিম্ন আয়ের মানুষদের জন্য বেশি প্রবলেম হয়। দেয়ার আর, এই যে এবার দেখো আমরা বডিতে চলে যাচ্ছে। কারণ কি কি বলতেছিলাম, যে কারণ কি কি, কিভাবে কি হয় না হয়, এগুলো এখন দেখাচ্ছি। তাহলে টপিক সেন্টেন্স হিসাবে এই যে দুইটা জিনিস, দুইটা লাইন খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করলাম। এটার অনেক কারণ আছে, সেভারাল কজেস অফ প্রাইস হাইকস। এখন কি কি কারণ আছে দেখো, ইনক্লুডিং হাই ডিমান্ড, মানে যদি চাহিদা বেড়ে যায়, আবার লো প্রোডাকশন, যদি প্রোডাকশন কম হয় মানে উৎপন্ন দ্রব্যের পরিমাণ কমে যায়, এবং ট্রান্সপোর্টেশন বেশি হয়, কস্ট। আচ্ছা, এন্ড সামটাইমস আনফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, ওই যে সিন্ডিকেট। হ্যাঁ, সবকিছুই দেখো খুব সুন্দর করে দেওয়া হয়েছে এখানে। ট্রান্সপোর্টেশন কস্ট, ধরো এই যে 2-3 দিন টানা বৃষ্টি হইলে কিন্তু সবজির দাম বেড়ে যায়, কারণ ওই যে সবজি স্টোর করে রাখে, ওখানে পচে যায়। তো এখানে ইয়া কমে গেল, ডিমান্ড থাকে বেশি কিন্তু প্রোডাকশন হিসাবে কমে গেল, বা ট্রান্সপোর্টেশনে কস্ট বেড়ে যায়, সবকিছু মিলে এই দাম বেড়ে যায়। আচ্ছা, এবং আনফেয়ার মিনস সিন্ডিকেট থাকলে তো আরো সমস্যা। আর আরেকটা বিষয় আছে ইনফ্লেশন এন্ড হচ্ছে কারেন্সি ডিভ্যালুয়েশন অলসো প্লে এ রোল। এটা হচ্ছে লার্জ স্কেলে, মানে লং টাইমে হয় আর কি, বুঝতে পারছো? অনেক লং টাইম যদি কোনো কান্ট্রির পারফরমেন্স খারাপ থাকে, তখন ইনফ্লেশন বেড়ে যায়। তো এই কারণে মূল্য বৃদ্ধি হয়ে যায়। আচ্ছা, এবার আসো, এই কারণগুলো বললাম। মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি। আচ্ছা, এরপরে আসো হচ্ছে হোয়েন প্রাইসেস রাইজ, যখন মূল্য বেড়ে যায় তখন কি হয়, এই কথাটা এখন বলতে হবে। যে ঠিক আছে, এই কারণে বেড়ে গেল, এই কারণে বেড়ে গেল, ঠিক আছে বুঝতে পারছি। এখন বেড়ে যাওয়ার ফলে কি হয় দেখো, পোর পিপল সাফার দ্য মোস্ট বিকজ দেয়ার ইনকামস রিমেইন দ্য সেম হোয়াইল এক্সপেন্সেস গ্রো। দেখো, খুবই ইজি ল্যাঙ্গুয়েজে লিখছি আমি, কিন্তু এখানে ওই এমন কোনো শব্দ নাই যে শব্দ দেখলেই মনে হয় এটার মানে কি, মানে বুঝতেছি না, এরকম কোনো শব্দ বা ওয়ার্ড ভোকাবুলারি কিন্তু আমি আনি নাই। তোমরা নিজেরা পড়লেই বুঝতে পারবা বা মনে রাখতে পারবা, বা একটা জিনিস যখন পড়ি সেটার যদি কানেক্টিভিটি থাকে, একটা ধারাবাহিকতা থাকে, তখন কিন্তু পড়তেও ভালো লাগে, মানে মনেও রাখা যায়। প্রথমে কি বললাম, মুদ্রাস্ফীতি কি, হ্যাঁ, মূল্য বৃদ্ধি কি, সেটা কেন হয়, কাদের কাদের প্রবলেম হয়, এবং মোস্টলি কাদের প্রবলেম হচ্ছে এটা হইলে সেটা দেখাচ্ছে এখন। আচ্ছা, চিলড্রেন্স এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার আর কম্প্রোমাইজড হোয়েন ফ্যামিলিজ ক্যান নট ম্যানেজ দেয়ার বাজেটস। অবশ্যই
যখন সবকিছু মূল্য বৃদ্ধি বেড়ে যাবে তখন ওষুধপত্র বেড়ে যাচ্ছে, ডাক্তার ভিজিট বেড়ে যাচ্ছে, মানে সবকিছুর কস্টই বেড়ে যায় অ্যাকচুয়ালি, তাই না? আচ্ছা, এবার আসো, এই অবস্থা হওয়ার পরে কি হয়, দ্য গভর্নমেন্ট শুড টেক স্টেপস টু কন্ট্রোল প্রাইসেস সাজেস মনিটরিং, মার্কেট মনিটরিং করতে পারে। তারপর এই যে হোয়ার্ডার্স যারা হচ্ছে স্টক করে রাখে এরকম, তাদেরকে যে পানিশিং করতে পারে। আচ্ছা, এনশিওরিং ফেয়ার ডিস্ট্রিবিউশন, মানে সবার মধ্যে ডিস্ট্রিবিউটটা যেন ফেয়ারলি হয়। হ্যাঁ, আচ্ছা। একজন বেশি পাচ্ছে একজন কম পাচ্ছে এরকম যেন না হয়, মানে যারা ধরো বড় কোম্পানির মালিক তারা বেশি শেয়ার নিয়ে যাচ্ছে, যারা ছোট কোম্পানি তারা পাচ্ছেই না, তো তারা প্রোডাক্ট না পেলে কি করবে? হ্যাঁ, যতটুকু পাবে সেই প্রোডাক্টটা কি বেশি দামে বেচার চেষ্টা করবে, এরকম যেন না হয়। আচ্ছা, সাবসিডাইজ ফর ফার্মার্স এন্ড ইম্পোর্ট পলিসিস ক্যান হেল্প স্টেবলিশ প্রাইস। ওই যে কি বলে, যদি বলে পেঁয়াজ আমদানি করবো তাই পেঁয়াজের দাম কমে যায়, কারণ কি তখন সিন্ডিকেট যারা করে রাখছে পেঁয়াজ ছেড়ে দেয়। হ্যাঁ, যে তো আমদানি করলে তো পেঁয়াজ নষ্ট হয়ে যাবে আমাদের গুলা, এগুলো তো পাবলিক নেবে না, তখন আবার দাম কমে যায়। তো এই যে এই পলিসি গুলা গভর্নমেন্ট নিতে পারে, যেগুলো দেখো রিয়েল লাইফের সাথে কানেক্টেড, আমরা কিন্তু জানি। এবং পাবলিক অ্যাওয়ারনেস থাকতে হবে অবশ্যই, জনগণ সচেতন থাকতে হবে, তাদের শপিং বা নেসেসারি কি জিনিসগুলো কিনবে সেই জিনিসগুলো সম্পর্কে তারা সচেতন থাকবে, লাগবে কি লাগবে না অ্যাকচুয়ালি সেই জিনিসগুলো একটু জাস্টিফাই করবে। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে দেখো কি বলতেছি, যে এটা যেহেতু একটা গ্লোবাল ইস্যু, প্রপার প্ল্যানিং এন্ড অনেস্ট লিডারশিপ ক্যান মিনিমাইজ দেয়ার ইম্প্যাক্ট। এবার কি বলতেছি, এটা কিভাবে কমানো যায়, এখানে এসে কি বলতেছি, এইটা কিভাবে কমানো যায়। সিটিজেন্স শুড অলসো অ্যাভয়েড প্যানিক বাইং হুইচ ওরজেন্স দ্য সিচুয়েশন। হ্যাঁ, মানে জলদি জলদি সবকিছু কিনে নেওয়া। ওই যে বলে না যে অনেক সময় দেখা যায় যে রোজার মধ্যে এটার দাম বেড়ে যাবে, এরা কি করে রোজার আগেই 10 দিন আগেই ধরো কেনা শেষ করে ফেলছে, তাহলে ওই যে কিনে শেষ করলা তাহলে তো দাম আরো বেড়ে যাবে। কথা বুঝাইতে পারতেছি? হ্যাঁ, তো এগুলো সবই হুম। বোঝাও যায় আসলে। এবং সেই রিলেট করে পড়লে খুব কঠিন কিছু না। এ ব্যালেন্সড অ্যাপ্রোচ ইনভলভিং দ্য গভর্নমেন্ট, বিজনেস এন্ড কনজিউমার্স, মানে ব্যালেন্সড অ্যাপ্রোচ নিতে হবে সরকারের, ব্যবসা যারা করতেছে তাদের, এবং যারা ক্রেতা তাদের। তো তাদের যদি ব্যালেন্সড ইনভলভ থাকে, সবাই যদি মিলেমিশে কাজ করে, এটাই হচ্ছে নেসেসারি টু ট্যাকল দিস প্রবলেম। দেখো এখানে কি খুব মানে কঠিন কিছু বলে ফেলছি নাকি? না না স্যার। স্যার। খুবই হ্যাঁ সুন্দর স্যার। করে এবং ইজিলি রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে, এবং ওই যে ওয়ার্ড লিমিটটাও ওই স্ট্যান্ডার্ড রেখে একটা খুব, মানে আমি মনে করি যে এই প্যারাগ্রাফটা মানে 8-এ 8 পাওয়ার যোগ্য। টিচার যদি, মানে স্টুডেন্ট যদি কোনো ভুল না করে সুন্দর করে লিখতে পারে, সে 8-এ 8 দিতে বাধ্যই থাকবে আসলে। এখন অনেক সময় তো আর সবাই তো আর সবকিছু ঠিকভাবে লিখবো না, বা 2-4 লাইন মনেও থাকবে না। মিনিমাম আমি ধরলাম এখানে 7 থাকবেই, এই স্ট্যান্ডার্ডে যদি লেখার চেষ্টা করতে পারো কেউ। হ্যাঁ, তো এখন আমি এই চেষ্টাটা আগে করা উচিত ছিল আরো, তাইলে তোমরা হয়তো আরো আগে পড়তা। আমি অ্যাকচুয়ালি শিট একটা বানাইছিলাম, বাট আপলোড যে করা নাই এটা আমার খেয়াল ছিল না। আচ্ছা, তো এখন থেকে রাইটিং পার্ট যেহেতু আমরা আলোচনা করতেছি, এখন থেকে পড়া শুরু করলে ইনশাল্লাহ সমস্যা নেই, শেষ হয়ে যাবে। তো তোমাদের এই শিটটা আপলোড করে দেওয়া আছে অলরেডি, ওই যেখানে যেই শিট সবসময় পাচ্ছ, ওই রাইটিং পার্ট নামে যে আমাদের লেকচার শিট গুলো আছে ওইখানেই নতুন করে এটা দেখবা আছে। হ্যাঁ, তো এই জায়গা থেকে চাইলে তোমরা পড়তে পারো। আপলোড হয়ে গেছে স্যার? হ্যাঁ, আপলোড না দিয়ে থাকলে আজকে আমি দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা অলরেডি স্যার, হয়তো এই যে আপলোড হয়ে গেছে। 15টা, এই 15টা থেকে আসার সম্ভাবনা আছে? 15টা থেকে ধারণা ইনশাল্লাহ করা যায়। আসবে, এর মধ্যে থেকে মাস্ট আসবে। বাট এই 15টার পরেও আরো কিছু জিনিস আছে, এই 15টার পরেও আমরা পরীক্ষার 1 সপ্তাহ আগে ধরো 3টা দিয়ে দিই, 3টা, অনলি 3টা, এর মধ্যে থেকে একটা পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, স্যার। আর ধাপে ধাপে কমাবো, ধাপে ধাপে কমাবো, বাট তোমরা একটু পড়ো আগে। হ্যাঁ, এখন হ্যাঁ ধরো এটা রিস্ক ফ্যাক্টর তো আছে, যদি 3টার গিয়ে পড়ে যায়, ওই যে যে বোকা কি করবে, 3টা দিবে এই ভরসায় পড়ে বসে আছে যে ওই 3টা পড়ে যাবে পরীক্ষার আগে খালি, তো ওইখানে তো জি। তোমার হচ্ছে 10% চান্স, আসতেও পারে নাও পারে। হ্যাঁ, হুম। তো তখন অ্যাকচুয়ালি তো আসলে সে বিপদে পড়ে যাবে। বাট এখানে যদি কিছু প্রিপারেশন থাকে, 60-70% প্রিপারেশন যদি এখানে থাকে, তো সে চাইলেই চেষ্টা করলেই কিন্তু ভালো লিখে আসতে স্যার পারে। সব বিষয় কি এভাবে দেওয়া হবে স্যার? হ্যাঁ, সব বিষয় কি এভাবে দেওয়া হবে পরীক্ষার আগের দিন? সব। সব বিষয়ই দিব, হ্যাঁ সবগুলোই শর্ট করে দিব। এই শীট কি আমরা হোয়াটসঅ্যাপেই পাবো? হোয়াটসঅ্যাপে একটা লিংক যাবে, ওই লিংকেই শিটটা পাবা। শুধু এই শিট না, এ যাবৎকাল যত শিট আছে, যত কিছু আছে, যত প্র্যাকটিস শিট দিয়েছি সবকিছুই পেয়ে যাবে। যত পড়া আছে দিয়ে দিবেন স্যার, দিয়ে দিবে স্যার।
আচ্ছা স্যার, ওই যে প্রত্যেক ক্লাসে কি আপডেট হয় ওই যে ড্রাইভ ড্রাইভ যেটা দিছিলেন? না না, ওই একটা লিঙ্কে আজীবন। না না স্যার, ওই লিংকে গিয়ে আপডেট হয়নি ওই লিঙ্কে প্রতিদিনের আপডেট ক্লাস। হয়, হ্যাঁ ওই লিঙ্কেই প্রতিদিনের ক্লাস রেকর্ড, প্রতিদিনের ডকুমেন্ট সবকিছু আপডেট হয়, হ্যাঁ একটা লিঙ্কেই থাকে, ওই লিঙ্কটাই সবাই কালেক্ট করে রাখবে। আচ্ছা, তাহলে প্যারাগ্রাফ রাইটিং তো আর ধরে ধরে সবগুলো পড়ানোর কিছু নাই, তাই না? এটা নিজেরাই বুঝতে পারবা। আর তোমরা যদি চাও আমি বাংলাও অ্যাড করে দিতে পারি এইটার, বাট সেটা দরকার হবে কিনা জানি না, চাইলে দিতে পারি। নিচে ধরো বাংলা থাকবে, একটা প্যারাগ্রাফ স্যার থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে, একটা বাংলা থাকবে। ভালো হবে স্যার, তাহলে ভালো স্যার হয়, কিছু ভালো ভালো হয়। হয়। জি স্যার, বুঝতে সুবিধা হবে, আচ্ছা পড়তে অনেক সহজ মাঝে হবে। মাঝে কিছু ওয়ার্ডে স্যার সমস্যা হয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে বাংলা তেমন অ্যাড করে কঠিন দিব। না, ঠিক আছে। স্যার তবে আমাদের আচ্ছা যে আচ্ছা, শর্টকাট যেখানে ওই যে লেখা ছিল প্যারাগ্রাফের শর্টকাট নিয়মটা, এর ভিতরে কি আমি হ্যাঁ ওইগুলা কিছু অ্যাড করতে পারি? হ্যাঁ দিতে পারো। এখন তুমি প্লেস বুঝে যোগ বুঝে কোপ দিয়ে দিবা, বাট ওই লাইনগুলো এখানে আছে, বুঝছো? ওইখানে জি। ওই যে তোমার ওই যে গভর্নমেন্ট শুড টেক স্টেপস টু কন্ট্রোল প্রাইসেস আছে, কিন্তু ওই লাইনের সাথে আমি একটু সুন্দর করে গুছাই লেখার চেষ্টা করছি, বাট ওই টাইপের লাইন আছে অ্যাকচুয়ালি। এখন তুমি যদি ওইটাই ধরো ওইখান থেকে তুমি 10টা লাইন পড়ছো বা পড়ে রাখছো, তো ওইটা যে জি স্যার। যে কোনো 5টা জায়গা মতো ঢুকাই দিলে আর কি, দিতে পারো। বাট আমি ওটা পড়াবো তবে না, স্যার ওইটা আমি ধারাবাহিকতা কিছুতেই তো পড়াবো থাকতে না। হবে। হ্যাঁ, ধারাবাহিকতা থাকতে হবে, ওই যে বললাম একটার কথার সাথে স্যার আরেকটা কথা তাহলে দিয়ে দিলে হবে না। তাহলে স্যার বাংলাটা অ্যাড করলে ভালো হতো আর কি, হ্যাঁ, আমি একটু বাংলা বুঝতে দেখি পারতাম। তাইলে, ক্লাসের পরে একটু কাজ করতে হবে তাহলে এটা নিয়ে আরেকটু। বাংলাটা অ্যাড করে দিবেন, ঠিক আছে? স্যার এই প্যারাগ্রাফ গুলো কোথায় পাবো? এই যে 15টা প্যারাগ্রাফ, এগুলো কোথায় পাবো? এটা একটা লিঙ্ক যাবে, আজকে ক্লাসের পরে একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ঢুকলেই এই প্যারাগ্রাফ তারপরে যা যা আছে আমাদের শিট টিট সব পেয়ে যাবে, ঠিক আছে? ওকে। আর রেকর্ড স্যার এই যে ক্লাসগুলা সবকিছু ক্লাসগুলো, হ্যাঁ ক্লাসগুলো কোথায় পাবো স্যার? ওই লিংকে? সব ওই এক লিঙ্কই। আজকে আসবে স্যার ওই লিংকটা? হ্যাঁ আজকেই আজকে যাবে। দিবেন? না আচ্ছা আজকে স্যার। না, পরীক্ষার আগের দিন দিব, সমস্যা নেই তো, তোমাদের ফাইনাল পরীক্ষার আগের দিন দিব। স্যার তাহলে ভালো। স্যার এই কথা শুনলে স্যার 4 দিন মাইনাস হয়ে গেছে। পরীক্ষার আগের দিন দিলে সব শেষ। আচ্ছা, এই আলিফ তুমি কি হারায় গেছিলা নাকি মাঝখানে? তোমার ওই যে বহুদিন আগে তোমার সাথে হয়তো কোলাবোরেট করতাম ক্লাসে, রেসপন্স দিতা, নাকি তুমি আবার ভর্তি হয়েছো? কোনটা, ঘটনা কি? স্যার রি এক্সাম স্যার। হ্যাঁ, ও ও কেন, তুমি কি পাস করো নাই? না স্যার। কি বলো, তুমি তো ভালো রেসপন্স করতা, কথাবার্তা বলতা ক্লাসে, কি ব্যাপার, কি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো তো, কি ঘটনা কি এটা? তোমার স্যার আমি ভয়েসটা আমি নিজে চিনতে একটু পারছি। স্যার আমি নিজেও স্যার এটার জন্য একটু লজ্জিত স্যার। না না, দেখি আমি পয়েন্টিং করব, কি কি কারণ আছে, এই 4টা দাগ দিছি, দেখি তোমার পয়েন্ট গুলো আগে শুনি। তোমার থেকে শোনার কিছু বহুত কিছু আছে, তুমি তো ক্লাসে ভালো রেসপন্স করতা। আমাকে বলো তো স্যার একটু, মানে ফ্র্যাঙ্কলি বলো যে কি আমার পড়ানোতে ঝামেলা ছিল বা পরীক্ষায় কমন পাওয়া না এরকম না ছিল? স্যার, না না স্যার, আপনার স্যার এখানে স্যার কোনো ব্লেম নাই স্যার, বা কোনো ফল্টও নাই স্যার। আচ্ছা মূল আচ্ছা, বা আমাদের সমস্যাটা ছিল সাজেশন হচ্ছে কমন যে পড়ানো স্যার, এরকম ছিল নাকি? স্যার মূল সমস্যাটা ছিল হচ্ছে যে স্যার গ্রামার স্যার আপনি যা বলেছিলেন সবই ওকে ছিল, কিন্তু স্যার হ্যাঁ, রাইটিং পার্টে একটু ঝামেলা হয়ে গেছিল। আচ্ছা, এই- এটা আর কেমন স্যার কথা, একটু আমি তো সময় মানে স্বল্পতার জন্য স্যার আমরা শকড হয়ে গেছি আমাদের পুরো। একটু সমস্যা হয়েছিল। বুঝতে পারছি, বাট এটা শকিং একটা ম্যাটার। হ্যাঁ, আমি তোমাকে ভালো দেখছি যে রেসপন্স করতা, বা হুট করে তোমার কথা শুনে আমি বললাম যে কিরে তোমার কি কবে যেন পড়াইলাম। আচ্ছা, যাই হোক, কিন্তু কমন কিন্তু আমাদের সাজেশন থেকে পেয়েছিলা, বাট এটা তোমার হয়তো কিছু